অদ্ভুত একটা লড়াইয়ে জড়িয়ে পড়েছে আমেরিকা। এর আগে যে লড়াইগুলো হয়েছিল সবগুলো শত্রুর বিপক্ষে। অর্থাৎ আমরা ইরানের হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলার সবশেষ নিকোলাস মাদুরোকে তুলে আনা থেকে শুরু করে যে বিষয়গুলো আলোচনা করি না কেন সেগুলো ছিল শত্রু দেশের বিপক্ষে, যারা আমেরিকার পররাষ্ট্রনীতির জন্য হুমকি, তাদের সাথে এই লড়াই। কিন্তু এবার লড়াইটা একটু ভিন্ন, কারণ এটি বন্ধুর সঙ্গে হচ্ছে। বন্ধুর সঙ্গে লড়াই, আমরা কথা বলছি ডেনমার্কের গ্রিনল্যান্ডটা দখলে নেয়া কিংবা গ্রিনল্যান্ডটা নিজেদের করে নেওয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে ইউরোপের যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে, সেই ঠান্ডা যুদ্ধ এখন অনেকটাই প্রকাশ্য এই কারণ দুপক্ষই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। এবং এটি শুরুর দিকে মনে হয়েছিল একটু খামখেয়ালিপনা, একটু হয়তো আলোচনার টেবিলে থাকবে, কিন্তু এটি খুবই সিরিয়াস একটি বিষয় এবং শেষ পর্যন্ত আমেরিকা গ্রিনল্যান্ডকে নিজেদের করে নিতে পারে তার সম্ভাবনা অনেকটুকু বেশি দেখা যাচ্ছে। এটি নিয়ে যাদের ভূমি দখল করা হবে কিংবা যাদের ভূমি কিনে নেওয়া হবে কিংবা লিজ নেওয়া হবে, যেটি হোক না কেন, তারা যেমন বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, একই সঙ্গে তাদের পক্ষ যারা নিচ্ছেন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, তাদের বিপক্ষেও আমেরিকা নানা কৌশল অবলম্বন করছে। তাদের আগামী ফেব্রুয়ারি থেকে 10% করে ট্যারিফ তাদের উপর আরোপ করা হচ্ছে, যেটি পরবর্তীতে 25% রূপ নিতে পারে। এবং আন্তর্জাতিক যে সেমিনারগুলো হচ্ছে, অর্থাৎ এক সময়কার বন্ধু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে, সেই সব আলোচনায় এখন 1 নম্বর ইস্যু গ্রিনল্যান্ড। এবং তাই আমরাও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরো অংশটুকু জুড়েই আমরা আলোচনা করার চেষ্টা করব আমেরিকা কেন গ্রিনল্যান্ড চায় এবং এটি কতটা বাস্তব, কতটা ভবিষ্যতে আমেরিকার হাতে গ্রিনল্যান্ড আনা সম্ভব। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমরা আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার এবং সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমি শুরুতে দুজনের কাছে শুনবো যে কেন আমেরিকা গ্রিনল্যান্ড চায়, তবে তার আগে যিনি চান অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন চান সেটি তার মুখ থেকে শুনে আসতে চাই। তিনি সেই 2019 সাল থেকে শুরু করেছেন, সবশেষ গতকাল পর্যন্ত তিনি বিভিন্ন বক্তব্যে কেন গ্রিনল্যান্ড চান সেটি বারবার তুলে ধরেছেন। তার বক্তব্যগুলো আমরা খুঁজে বের করেছি এবং সেই সংযুক্ত অংশটুকু একটু বড় হলো দর্শকদের শোনাতে চাই বিভিন্ন সময় গ্রিনল্যান্ড নিয়ে তিনি কি বলেছেন। আমরা ডেনমার্কের একজন বড় মিত্র। আমরা ডেনমার্ককে সহায়তা করি এবং ডেনমার্ককে রক্ষা করি। এটা আমরা করবই। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেখানে প্রায় 45,000 মানুষের বাস। অনেকে তো এটাও জানে না যে ডেনমার্কের আদৌ সেখানে কোনো আইনি অধিকার আছে কিনা, আর যদি থেকেও থাকে তাহলে জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের সেটা ছেড়ে দেওয়া উচিত। Great job. And I also have a message tonight for the incredible people of Greenland. আজ রাতে অসাধারণ গ্রিনল্যান্ডবাসীর জন্য আমার একটি বার্তা আছে। নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করার অধিকারকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি, আর আপনারা যদি চান তাহলে আপনাদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই। আমার মনে হয় আমরা এটা পাবো, একভাবে না একভাবে। And I think we're going to get it. One way or the other, we're going to get it. It's become a little bit of a show. They wanted to see what was happening. ওই পুরো অঞ্চলটি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নানা কারণে। এশিয়া ও রাশিয়ার দিকে যাওয়ার নৌপথগুলো খুবই সরাসরি। সেখানে সর্বত্র জাহাজ চলাচল করছে। আমাদের সেখানে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। We're going to have to make a deal on that. জাতীয় নিরাপত্তার জন্যই আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। সেখানে জনসংখ্যা খুবই কম। তারা বলে ডেনমার্কের অধীনে তাদের কোনো সামরিক সুরক্ষা নেই। আমরা গ্রিনল্যান্ড চাই নিরাপত্তার কারণে, খনিজ সম্পদের জন্য নয়। খনিজ ও তেলের জন্য আমাদের বহু জায়গা আছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমাদের তেল বেশি। গ্রিনল্যান্ড দরকার নিরাপত্তার জন্য। গ্রিনল্যান্ডের উপকূল জুড়ে তাকালেই দেখা যাবে রুশ ও চীনা জাহাজ ছড়িয়ে আছে।
but we just wanted peace. আপনারা জানেন গ্রিনল্যান্ডে নিরাপত্তা জোরদার করতে ডেনমার্ক সম্প্রতি কি করেছে? তারা নাকি একটি অতিরিক্ত কুকুরের স্লেজ যোগ করেছে। That was a great move. We're devising a formula, but it won't be so much. We are going গ্রিনল্যান্ড to do নিয়ে something আমরা in কিছু Greenland, একটা whether they like it করবই, or not, তারা পছন্দ করুক বা না করুক। because if আমরা we যদি don't না do it, করি Russia তাহলে রাশিয়া বা or চীন China will সেখানে take over Greenland, প্রভাব and we're not বিস্তার gonna করবে। have Russia or আমি China সহজ as a পথে neighbor. চুক্তি করতে I would চাই, like to make কিন্তু it the সহজ easy পথে way, না but হলে if we don't do it কঠিন the easy পথেই way, we're যেতে gonna do it হবে। the hard way. Greenland said today, we prefer to stay with Denmark. Do you see that as the Who final said word? that? The premier of Greenland. Well, that's their problem. That's their problem. I disagree with them. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, আর সেটি আরও শক্তিশালী হচ্ছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে আপনি তা দেখেছেন, ইরানের ক্ষেত্রেও দেখেছেন, যেখানে আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। হ্যাঁ, এ বিষয়ে আমরা ন্যাটোর সঙ্গেও কথা বলছি। আমি মনে করি না তারা খুব বেশি বাধা দেবে। আমাদের এটা প্রয়োজন, তাদের এটা মেনে নিতেই হবে। তারা এটা রক্ষা করতে পারছে না। ডেনমার্কের মানুষ ভালো, তাদের নেতারাও ভালো, কিন্তু তারা সেখানে যায় না। শুধু 500 বছর আগে একটি জাহাজ সেখানে গিয়েছিল, এ কারণে কোনো ভূখণ্ডের মালিকানা পাওয়া যায় না। অনেকগুলো কারণ প্রেসিডেন্ট বলেছেন, এইসব কারণে গ্রিনল্যান্ড আমাদের দরকার। সেখানে নিরাপত্তার ইস্যু ছিল, সেখানে খনিজ সম্পদের ইস্যু ছিল, সেখানে চায়না রাশিয়ার ইস্যু ছিল, সেখানে সামরিক বাহিনীর প্রয়োগের শক্তি প্রয়োগের বিষয় ছিল। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটু শুনি, সেটি হলো গ্রিনল্যান্ড আমাদের কতটা প্রয়োজন, কেন প্রয়োজন? গ্রিনল্যান্ডের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। এটাকে অনেকেই বলছে, এবং আমিও তাই মনে করি, যে এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ভ্যানিটি প্রজেক্ট। হ্যাঁ, হয়তো গ্রিনল্যান্ডকে দখল করে ওটার নাম হয়তো ট্রাম্প ল্যান্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, অলরেডি তার ছেলেকে এবং জামাইকেও পাঠিয়েছিল। আরো একটা ব্যাপার দেখলাম, যে ওখানে আমাদের লুজিয়ানার গভর্নর ল্যান্ড্রিকে খুব ভালোভাবে ওই ইসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এই বলে আমি এখন আসল ব্যাপারটায় যাই। যেমন ধরুন, যে তার যে যুক্তিগুলো দিয়েছে, সেই যুক্তিগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের যারা মানে ডিপ্লোমেসিতে অভিজ্ঞ, তারাই কিন্তু ওটাকে বলছে যে ওটা ঠিক নয়। যে গ্রিনল্যান্ডের উপরে যে ড্যানিশ সোভরেন যে তার যে ক্ষমতা এবং তার যে জুরিসডিকশন, এটা কিন্তু বিশ্ব স্বীকৃত, ইনক্লুডিং ইউএসএ। ইউএসএর ওইটাই মানে ইট ইজ মানে স্বীকৃত। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে এর আগেও কিন্তু গ্রিনল্যান্ডকে কেনার চেষ্টা করা হয়েছিল, দখলের চেষ্টা হয়েছিল। এটা 1946-এ আপনার ট্রুম্যান, সে কিন্তু অফার দিয়েছিল, এবং সে $100 মিলিয়ন করেছিল, যে আমি $100 মিলিয়ন দেবো, এটা আমরা কিনে নেই। কিন্তু ডেনমার্ক এটা রাজি হয়নি। তাহলে যখন কিনতে চেয়েছে, তার অর্থটা কি? এটা তো রেকগনিশন বাই যুক্তরাষ্ট্র, যে এটা তোমার, আমি তোমার কাছ থেকে কিনবো। আমার কাছ থেকে যদি আপনি একটা মাল কিনতে চান, সেটা তো আমার হতে হবে, রাইট? তারপরে না আপনি কিনবেন। আমার যদি না হয়, আপনি তো আমার কাছ থেকে কিনবেন, তাই না? কাজেই ওই যে গ্রিনল্যান্ড 1946-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান ওটা কিনতে চেয়েছিলেন, কিন্তু মানে 100 মিলিয়ন ওরা রাজি হয়নি। আচ্ছা, তারপরে এরপরে আবার 1955-এ এটা নট আইজেনহাওয়ার, একটা কনফিউশন আছে বাইরে। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার কোনো আমরা ডিরেক্ট কোনো দেখিনি, লেখায় কিংবা তার বলায়, কিন্তু জয়েন্ট চিফ অফ স্টাফ অফ ইউএসএ তারা চেয়েছিল যে এটাকে ডিফেন্সের জন্য, নিরাপত্তার জন্য এটাকে পাওয়ার চেষ্টা করছিল ইন 1955। সবচেয়ে ইন্টারেস্টিং যে 1951-এ যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র কিন্তু গ্রিনল্যান্ডের যে কোনো জায়গায় তার মিলিটারি বেস করতে পারে। তার মানে যদি গ্রিনল্যান্ডের নিরাপত্তার কোনো সমস্যা হয়, তাহলে তো যুক্তরাষ্ট্র অনেক বেস করতে পারে অ্যাকর্ডিং টু 1951, হ্যাঁ, দ্য ট্রিটি।
তাহলে মানে অসুবিধা কোথায়? মানে দখল করতে হবে, দখল করলে কি অতিরিক্ত কি করা যাবে? অলরেডি তো 1951 এর চুক্তি অনুযায়ী আমরা যুক্তরাষ্ট্র ওখানে যে কোনো জায়গায় বেস করতে পারে এবং বেশ কতগুলো বেস ওখানে রয়েছে অলরেডি। আরো একটা ব্যাপার, যে এখানে যদি চীন কিংবা রাশিয়া এটা দখল করার চেষ্টা করে, তাহলে তো যুক্তরাষ্ট্র ওই যে আর্টিকেল 4 আই থিঙ্ক অর 5 যেটা ন্যাটো, সেটাকে ইনভোক করতে পারে। করলে তো সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড আমেরিকা গ্রিনল্যান্ডের ডিফেন্সের জন্য যাবে। কাজে অতি শ্রদ্ধা বলে আমাদের খুবই চালাক প্রেসিডেন্টের যে এই বক্তব্যগুলো আমি খুব একটা সমর্থন করার সুযোগ হচ্ছে না আমার। আর যে Okay. আমরা যদি দেখি যে 2009 এই গ্রিনল্যান্ড কিন্তু স্বায়ত্ত শাসন পেয়েছে এবং ওই স্বায়ত্ত শাসন কিন্তু মানে অলমোস্ট লাইক অ্যান ইন্ডিপেন্ডেন্স। যেমন ধরুন কি ওই দেশে মানে মানে গ্রিনল্যান্ডের যত মিনারেল রিসোর্স আছে, এর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এর নিরাপত্তা, এগুলো কিন্তু সব এর আন্ডারে, গ্রিনল্যান্ডের গভর্নমেন্টের আন্ডারে। এবং তারা যদি চায় যে কোনো সময় তারা স্বাধীনতা ঘোষণা করতে পারবে, সেটাও কিন্তু ওই 2009 এর ট্রিটের ভেতরে আছে। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আসে যে দর্শক মন্ডলী আপনারা হয়তো ভাবছেন তাহলে কেন গ্রিনল্যান্ড ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করছে না, অথবা আরেকটা হলো যে গ্রিনল্যান্ড মানে যেটা ডোনাল্ড ট্রাম্প অনেক টাকা প্রত্যেককে 100,000 না কত করে দেবে, মানে আরো নাম্বার বাড়িয়ে দেবে, তাহলে এটা তো খুব অ্যাট্রাকটিভ, তারা কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান করতে চাচ্ছে না? তার অর্থ হলো যে গ্রিনল্যান্ড ইজ আন্ডার দ্য সোভরেন জুরিসডিকশন অফ ডেনমার্ক, যেখানকার সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম এত ভালো যে ওই যে গ্রিনল্যান্ডের যে লোকরা তারা যখন এটাকে কম্পেয়ার করে যে তাদের মেডিসিন ফ্রি, চিকিৎসা ফ্রি, না কিন্তু মানে আমেরিকার সিস্টেম তো আরো ভালো। তারা যদি মানে সেই সোশ্যাল ওয়েলফেয়ারের কারণে ডেনমার্কের সাথে থাকতে চায়, আমেরিকার সাথে থাকতে সমস্যা কোথায়? নো, কিন্তু ওখানকার যে আপনি যুক্তরাষ্ট্রে তো আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে যান, সেখানে তো গভর্নমেন্ট আপনাকে টাকা দিচ্ছে না, লোন দিচ্ছে, কিছুটা ফান্ড দিচ্ছে, গ্র্যান্ট দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে তো আপনাকে কেউ সিওরিটি দিচ্ছে না যে রিটায়ারমেন্টে আপনার একটা পুরো টাকা থাকবে। যুক্তরাষ্ট্রে তো কেউ আপনাকে সিওরিটি দিচ্ছে না যে আপনার একটা বাসা থাকবে। এটি আসলে কথার কথা হিসেবে বলা, কারণ তারা তো বলছে তারা আমেরিকার সাথে থাকতে চায় না, তারা ডেনমার্কের সাথে থাকতে চায়, যে কারণেই থাকতে চাক না কেন। আবার লক্ষ্য করে দেখুন যে যুক্তরাষ্ট্রের যে ভোট হলো তাতে 83% লোক তারা এই ডেনমার্ক যে দখল করবে কিংবা এই ডেনমার্ককে অ্যানেক্স করবে এটার বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মধ্যে রিপাবলিকান পার্টির মেজরিটি ভোট দিয়েছে। তার অর্থটা কি? তার অর্থ হলো যে আমরা সেটিতে আসি অর্থাৎ আমরা কি মনে করছি, এই দেশের মানুষ কি মনে করছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা তো চাইলাম, মানে আমাদের চাওয়া কিন্তু প্রকাশ্য, আমাদের চাওয়া বলতে আমাদের প্রেসিডেন্টের চাওয়ার কথা বলছি, যে আমাদের চাওয়া প্রকাশ্য, আমরা গ্রিনল্যান্ডকে চাই একভাবে অথবা অন্যভাবে, যদি ফোর্স করতে হয় সেটাও করা হবে, নানাভাবে তিনি বলছেন আমরা এটি চাই। এটি শুরুর দিকে 2019 সালের দিকে এটি কথার কথা মনে হলো, এখন যে এটি কথার কথা নয়, খুবই সিরিয়াস একটি ইস্যু, সেটা নিয়ে আলোচনা চলে আসছে। কিভাবে চাই এমন কোনো আইডিয়া কি আপনি পাচ্ছেন ওনার কথা থেকে? আমরা কি কিনতে চাই, লিজ নিতে চাই, নাকি জোর করে দখল করতে চাই, কিভাবে চাই, সেই এরকম কোনো ধারণা আপনার আছে? আচ্ছা, কিভাবে আমরা চাই সেটা বলার আগে ওই সরার ভাই তো অলরেডি উল্লেখ করেছেন যে ইতিপূর্বে দুজন প্রেসিডেন্টের আমলে আইজেনহাওয়ার উনি যেমন বললেন, উনি ঠিকই বলেছেন যে জয়েন্ট চিফস অফ আর্মড ফোর্সেস তারা ওখানে ঘাঁটি টাটি করার জন্য, যেটা উনি বললেন সেটাই আমিও তথ্য অনুসন্ধান সেটাই পেয়েছি। কিন্তু আপনার এর আগেও কিন্তু আরো দুইজন প্রেসিডেন্টের আমলে তারাও কিন্তু গ্রিনল্যান্ড দখল করতে চেয়েছিল। সেটা আপনার সিভিল ওয়ারের পরপরই 1867 যখন অ্যান্ড্রু জনসন প্রেসিডেন্ট ছিলেন, অ্যান্ড্রু জনসন, এরপরে আবার 1910 সালে যখন উইলিয়াম হাওয়ার্ড টাফট প্রেসিডেন্ট ছিলেন তখনও কিন্তু এটা নিয়ে কথা হয়েছে। এবং আমরা যদি দেখি যে তার কিন্তু কিছু আগে, ধরেন তার 40 বছর আগে বা 40 প্রায় 50 বছর আগে আপনার আমরা যে মনরো ডক্ট্রিনের কথা বলি, এই যে মনরো ডক্ট্রিন অফ 1823 সালের
জি 1823 সালের আর কি। জি। সেটা কি জিনিস, মন্ট্রো ডক্ট্রিনটা কি জিনিস, যে ইউরোপিয়ানরা আমাদের এলাকায় মানে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, বিশেষ করে সাউথ এবং নর্থ আমেরিকা, তারা কোনো কলোনাইজেশন করবে না, তারা এখানে কোনো কিছু করতে আসবে না, কোনো জায়গা দখল করতে আসবে না, আর আমরাও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স এর কোনো ব্যাপারে আমরা নাক গলাবো না, এটা তো কথা ছিল। এখন এই কথার ভিত্তিতে দেখা যাক যে এই যে গ্রিনল্যান্ডটা, এটা আমরা যদি এই টেরিটরিটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এটা কি ইউরোপিয়ান টেরিটরি নাকি এটা আমেরিকান টেরিটরি? এটা কিন্তু নর্থ আমেরিকান টেরিটরি। আমরা জানি যে নর্থ আমেরিকায় 3টেই দেশ, ইউনাইটেড স্টেটস, কানাডা আর মেক্সিকো। তাহলে সেটা হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান টেরিটরি। আবার যদি আমরা দেখি যে আপনার মানে কোন দেশের কাছাকাছি এই দেশটা, কোন দেশের কাছাকাছি, হ্যাঁ ডেনমার্ক এটাকে ওন করে, আমরা যেটা জানি। সেই ডেনমার্ক থেকে কত দূরে আপনার সেই আটলান্টিক পার হয়ে এটা হচ্ছে আর্কটিক এবং নর্থ আর্কটিকের একটা দ্বীপ। এটা কিন্তু আপনি নিউ ইয়র্ক থেকে যদি করেন, নিউ ইয়র্ক সিটি থেকে আপনার অ্যাবাউট 1400 থেকে 1500 মাইল কিন্তু আপনি করলে আপনি গ্রিনল্যান্ড পেয়ে যাবেন, আইদার নিউ ইয়র্ক সিটি থেকে অথবা মেইন থেকে। কিন্তু যে দেশটার নাম আমরা একদমই আলোচনা আনি না, সে দেশটা হচ্ছে কানাডা। কানাডা থেকে কত দূর? মানে কানাডা হচ্ছে তার একেবারে নিকটতম প্রতিবেশী। কানাডা থেকে ইনফ্যাক্ট কানাডার এলাকা থেকে আপনার গ্রিনল্যান্ডের দূরত্ব হচ্ছে মাত্র 16 মাইল, মাত্র 16 মাইল। কথাটা কিন্তু আমি রিপিট করছি। এখন চিন্তা করে দেখেন যে এটা মানে নর্থ আমেরিকার কত একটা দেশ। কাজেই আমি বলবো, আমি কিন্তু ওই ডেভিলস অ্যাডভোকেটটা করবো যে আসলে আমি বলবো যে ইউরোপ এখানে থাকবে কেন? যেটা ইউরোপিয়ান টেরিটরি না, এটা আমেরিকান টেরিটরি, আমেরিকা থেকে একদমই কাছে। আপনি যদি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক সিটিতে ট্রাভেল করেন, আপনাকে 4000 মাইলস ট্রাভেল করতে হবে। আর সেখানে আপনি নিউ ইয়র্ক সিটি থেকে আপনি গ্রিনল্যান্ডে পৌঁছতে পারেন আপনার মাত্র 7 ঘন্টার, মানে 1440 মাইল দেখছি, 1440 থেকে 1550 মাইল লাগবে। কিন্তু কোথাও কোথাও যদি ল্যান্ড করা যেত তাহলে মাত্র 1400 থেকে 1500 মাইল। হ্যাঁ, তো এই দেশটা এত কাছে। এখন কিভাবে নেবে ট্রাম্প এটাকে, কিভাবে নেবে? ট্রাম্প যেভাবে যে মেক্সিকান টেরিটরি গুলো নিয়েছে ঠিক সেভাবেই নেবে, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। সে নেগোশিয়েট করার চেষ্টা করছে, ইউরোপিয়ান দেশগুলোর সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে। সে নেগোশিয়েট করলে হয়তো কিছু পয়সাটা সে দিতে পারে ডেনমার্ককে কম্পেনসেশন হিসেবে। হ্যাঁ, আর যদি সেটা না হয় তাহলে আমার যতটা ধারণা যে সে তার ওই ইয়েটা ইউজ করবে। এখন ব্যাপার হলো মানে একটু পরিষ্কার করবেন, এটা মানে কি? সামরিক শক্তি? সামরিক শক্তি, রাইট, সামরিক শক্তি, পরিষ্কার হলো। জি, আচ্ছা, সামরিক শক্তি। সারো ভাই যখন বললেন যেটা ট্রাম্পের ভ্যানিটি প্রজেক্ট, হ্যাঁ ট্রাম্প তো যা কিছু করে তার ভ্যানিটির জন্যই করে। শুরুতে ভ্যানিটি থাকে, পরবর্তীতে ইউরোপিয়ানরা বোধহয় একটা ভুল করেছে এখানে, একটা মারাত্মক ভুল যেটা করেছে আমি যেটা বলবো, এক সময় তো আপনার এই গ্রিনল্যান্ডটা তো যৌথভাবে আপনার ডেনমার্ক এবং পাশের দেশটা তো কি নরওয়ে এবং ডেনমার্কের দুজনেরই ছিল নরওয়ে। হ্যাঁ, নরওয়ে যে তাকে নোবেল প্রাইজটা দেয়নি, এই নোবেল প্রাইজটা না দেওয়াটা আমি বললাম যে একটা ভুল করেছি, ভুলটা নোবেল প্রাইজটা তাকে দেওয়া হয়নি। আমরা সেটা দিয়েও একটু আলাদা করে আলোচনা করব। এটাকে মেকআপ করার জন্য সামহাও সে এটা নেবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে সে, আমার মনে হয় এটা থেকে বিরত হবে না, এটা আলটিমেটলি আমেরিকা নিয়ে নেবে। কিন্তু ইউরোপিয়ান লিডাররা তারা হুঙ্কার ছাড়ছেন, তারা রীতিমতো বলছেন যে এটা তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুল করতে যাচ্ছেন এবং এটা তো কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমাদের মূল্যবোধ, আমাদের সোভার্জিনিটি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেগুলো কোনোভাবে মানা হবে না। তারা সবাই একত্র হচ্ছেন, দফায় দফায় বৈঠক করছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক করছেন, নানা জায়গায় গিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যগুলো একটু শুনে আসবো, শুনে এসে আপনাদের কাছে প্রশ্নটা করছি যে ইউরোপিয়ান লিডাররা কি বলছেন, তারা কিভাবে দেবেন এটি আসলে। We do believe that we need more growth, we need more stability in this world. But we do prefer respect to bullies, we do prefer science to plotism, and we do prefer rule of law to brutality.
We must act on imports as well regarding this protection issue. China is welcome, but what we need is more Chinese foreign direct investment in Europe in some key sectors to contribute to our growth, to transfer some technologies, and not just to export towards Europe some devices or products which sometimes don't have the same standards or are much more subsidized as the one being produced in Europe. It's not being protectionist, it's just restoring this level playing field and protecting our industry. Great powers have begun using economic integration as weapons. Tariffs as leverage, financial infrastructure as coercion, supply chains as vulnerabilities to be exploited. You cannot live within the lie of mutual benefit through integration when integration becomes the source of your subordination. To rebuild sovereignty. Sovereignty that was once grounded on Arctic sovereignty. We stand firmly with Greenland and Denmark and fully support their unique right to determine Greenland's future. When it comes to the security of the Arctic region, Europe is fully committed. And we share the objectives of the United States in this regard. And above all, that Arctic security can only be achieved together. And this is why the proposed additional tariffs are a mistake, especially between long-standing allies. We consider the people of the United States not just our allies, but our friends. And plunging us into a downward spiral would only aid the very adversaries we are both so committed to keeping out of the strategic landscape. So our response will be unflinching, united, and proportional. And this is why we are working on a package to support Arctic security. First principle, full solidarity with Greenland and the Kingdom of Denmark. The sovereignty and integrity of that territory is non-negotiable. Second, we're working on a massive European investment surge in Greenland. We will work with Greenland and Denmark hand in hand to see how we can further support the local economy and infrastructure. Third, we will work with the United States and all partners on wider Arctic security. This is clearly in our shared interest, and we will step up our investment startups. In particular, I believe we should use our defense spending surge on a European icebreaker capability and other equipment vital to the Arctic security. Let me be abundantly clear. Tariff threats will not pressure Denmark into handing over Greenland. They only risk making both Europe and the United States poorer and undermining our shared prosperity. We have no interest in picking a fight, but we will hold our ground. And I think Europe is at a crossroads where it has to decide. Until now, we tried to appease the new president in the White House. We were very lenient also with the tariffs. We were lenient, hoping to get his support for the Ukraine war. We are in a very bad position at the moment. We're dependent on the United States, so we chose to be lenient. But now so many red lines are being crossed that you have the choice between your self-respect. Being a happy vassal is one thing, being a miserable slave is something else. ডক্টর মুস্তফা সরোয়ার, আমরা ইউরোপিয়ান লিডারদেরকে সবসময় দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মোটামুটি ভালো তেলের বোতল নিয়েই আসতেন, ইচ্ছে মতো তোষণ করতেন, ইচ্ছে মতো প্রশংসা করতেন। এখন তারাই আবার দাঁড়িয়ে বলছেন যে কোনো আপোষ নয়, কোনো ছাড় দেওয়া হবে না। কি করবেন তারা? তারা কি যুদ্ধ করবেন? অর্থাৎ তারা প্রেসিডেন্ট ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখল নিতে যান, এবং যেটি বলছিলেন যে ডক্টর মুনির মুস্তফা আলী, যে যদি সেখানে সামরিক শক্তি প্রয়োগ করা হয় তাহলে ইউরোপিয়ান জোট ন্যাটো কি করবে? যুদ্ধ করবে? না, এটা যে আমার ধারণা, আমি যে বলছি যে ইউরোপীয় লিডার যে এই যে তাদের কথা শুনলেন, সেখানে ফ্রান্সের ব্যাকরোড কিন্তু মোটামুটি মেরুদণ্ড আছে বলে আমার
ধারণা, কিন্তু অন্যান্য যে লিডারগুলো যারা কথা বললো, এদের বোধহয় মেরুদণ্ড নতুন করে গজিয়েছে। এর আগে এদের মেরুদণ্ড ছিল না, এরা ছিল কুব্জ, মানে তেলের নিয়ে, মানে তেল দিতে দিতে এমন হয়ে গিয়েছিল যে মেরুদণ্ড তাদের ডিসঅ্যাপিয়ার করে গিয়েছিল। মনে হচ্ছে যে তাদের একটু মেরুদণ্ড আসছে, কিন্তু ওখানে ব্যাপারটা কি, যে আমার ধারণা যে ওখানে ডোনাল্ড ট্রাম্প ইজ নট গোনা গো অ্যান্ড স্টার্ট এ ওয়ার, কারণ তার যে রিপাবলিকান দল ভেঙে যাবে, তার কারণ নেটো যে এন্টিটি অ্যাজ এ অর্গানাইজেশন, সেটা দীর্ঘকাল ধরে যে স্ট্যাবিলিটি মেনটেন করেছে, সেই কারণেই আমি দেখলাম যে এমনকি আমাদের এখানকার ক্যানেডি যে সেনেটর, যে সবসময় ডোনাল্ড ট্রাম্পকে তেল মেরে আসছে, সে পর্যন্ত টিটকারি করে একটা স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ব্যাপারটা। তার অর্থ যে যেহেতু যুক্তরাষ্ট্রের ভেতরে সমর্থন নেই, এবং অলরেডি যে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম সে কিন্তু বলে দিয়েছে ইউরোপিয়ান লিডারদেরকে, তোমার মেরুদণ্ডটাকে একটু দাঁড় করাবার চেষ্টা করো, এবং যে কোনো এগ্রিমেন্ট। আরো একজন ডেমোক্রেটিক পার্টির আর একজন খুব পাওয়ারফুল লোক বলেছে যে যদি কোনো ট্রিটি হয় ওটা আমরা এসে ক্যান্সেল করে দেবো যখন আমরা ক্ষমতায় যাব। তার অর্থ যে ইন্টারন্যাশনাল যে নর্ম যেটা, সেটাকে মেনটেন করার একটা প্রেশার কিন্তু আমাদের দেশের ভেতর থেকেই আছে, যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই আছে, আর বাইরে তো ইউরোপ আছে। আরো একটা ব্যাপার, ইউরোপ কিন্তু অলরেডি জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, এরা কিন্তু 8টা দেশ কিন্তু অলরেডি সৈন্য পাঠিয়েছে ইন গ্রিনল্যান্ড। সেটা তো খুবই রূপক অর্থে একদম 15-20 জন, এটা তো নো, কিন্তু দ্যাট ইজ এ টোকেন, যে মানে ইফ ইউ হিট এনি জার্মান সোলজার দেয়ার, অর ইফ ইউ কিল এনি ব্রিটিশ অর ফ্রেঞ্চ, দেন ইট বিকামস ভেরি কমপ্লিকেটেড। কারণ এরা তো দীর্ঘকালের বন্ধু, আমাদের বছরের পর বছর আমাদের জন্য তারা সব জায়গাতে আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত করছে, ইরাকে সৈন্য পাঠিয়েছে সর্বত্র। কাজেই দি পয়েন্ট ইজ দ্যাট, যে আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সে হলো রিয়েল এস্টেটের, মানে সবচেয়ে যেটা পৃথিবীর কঠিন রিয়েল এস্টেট ম্যানহাটন, এতে সে উস্তাদ। কাজে সে প্রেশার দিচ্ছে, এবং আমার যেন মনে হয় এট দ্য এন্ড কি হবে, সে যাতে ভিক্টরি ডিক্লেয়ার করতে পারে। হ্যাঁ, তার তো ইগো আছে, ওই ইগোকে তারা ফিডিং করবে কিভাবে, যে হ্যাঁ, যে তুমি এখানে যদি আরো বেস করতে চাও, ইটস ফাইন, ওয়েল অ্যান্ড ফাইন। আরো একটা ব্যাপার, যে মিনারেল রাইট, যেটা সে প্রথম বলছিল, এখন ডোনাল্ড ট্রাম্প ব্যাক আপ করছে, যেহেতু চারিদিকে সমালোচনার ঝড়, যে সে লোভের জন্য যাচ্ছে, কিন্তু ওটার দিকে তার নজর আছে। হ্যাঁ, এবং নজর আছে বলে আমার যেন মনে হচ্ছে ইউরোপিয়ানরা হয়তো এমন একটা করবে যেখানে হয়তো আমাদের যুক্তরাষ্ট্রের ওখানে মিনারেল রাইটটা একটা অংশ হিসেবে থাকবে। এছাড়া যে যদি যুদ্ধ কিংবা সংঘর্ষ লাগে, তাহলে ফার্স্ট অফ অল কে লাভ হচ্ছে, কার? সবচেয়ে যারা আমরা বরিশালে বলি যে সাইড লাইনে বসে নখ পিটাচ্ছে, কার? চায়না এন্ড রাশিয়া। চায়নার জন্য হবে পোয়াবার, মানে চায়না যেটা স্বপ্নেও কল্পনা করতে, নট অনলি চায়না, রাশিয়া, নেটো যদি ভেঙে যায় কোনো কারণে, রাশিয়ার জন্য এর চেয়ে বড় উপহার কি হতে পারে? রাশিয়া তার চেয়েও বড় চায়না, কারণ চায়না তো আরো বেশি পাওয়ারফুল এবং বেশি অ্যাম্বিশিয়াস। হ্যাঁ, আর রাশিয়া তো মোটামুটি এখন অত বড় বেশি, চায়না একদম ওপেন তখন বিজনেস করার সুযোগ পেয়ে যাবে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর সঙ্গে, একদম খোলা। চায়নার সবচেয়ে বেশি লাভ চায়না, তো চায়না ডেনমার্কের চেয়েও চায়নার লাভ হলো যদি ইউরোপিয়ানরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড আছে, এটাকে যদি ধীরে ধীরে তারা চায়নার দিকে শিফট করে নিয়ে, সেটাই কিন্তু তারা ওয়ার্নিং দিল। এই যে আজকে এই যে ড্যাভোসে এবং অন্যান্য যে মিটিং এ ওরা কিন্তু ওই কথাই বলছে। এবং শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিরাট আমাদের যে বন্ড, হেভি অ্যামাউন্ট অফ বন্ড ইউরোপ ওন করে, মানে তার অর্থ আমাদেরকে ধার দেয়, ওদের ধারের টাকা আমাদের কিন্তু চলার পথ অনেকটা মানে পিচ্ছিল না হয়ে একটু স্মুথ হয়ে যায়। এই যে জিনিসগুলো তারা যদি করতে যায়, এতে লাভ হবে কার? মাঝখানে ওই বানরের পিঠা ভাগ চায়না, মাকি চায়না উইল গেট অল দ্য বেনিফিট। কাজে আমার যেন মনে হয় যে এরা সবাই, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যারা রাজনীতিবিদ আছে, যারা রিপাবলিকান পার্টিতে আছে, যারা ডেমোক্রেটিক পার্টিতে আছে, তাদের এবং অন্যান্য যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমার মনে হয় যে তারা মানে এই পরিস্থিতিটাকে শান্ত করে ফেলবে, যাতে অযথা একটা গোলমাল লাগিয়ে চীনের একটা বিরাট লাভ হয়ে গেল, এটা যাতে না হয়, বরং মিউচুয়ালি বন্ধুত্বের মাধ্যমে পরস্পরকে লাভ করানো যায়। এবং আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রেশারটা, এটা আমরা আগেও দেখছি, তার এই প্রেশার ট্যাকটিক, এতে মানে হি ইজ এ নেগোশিয়েট,
সে তো রয় কোন করে এক লয়ারের কাছ থেকে, ওই বাচ্চা বয়স থেকে তার বাবা তাকে এগুলো খুব ভালো করে ট্রেনিং দিয়েছিল, ওকে, যে অ্যাসিমেট্রিক ট্রেড করতে কিভাবে হয়, এতে সে ওস্তাদ। কাজে আমার যেমন প্রেশারের মাধ্যমে সে এটা কিছুটা আমাদের জন্য লাভ আমরা পাবো, এবং উনি ওটাকে ভিক্টরি হিসেবে ডিক্লেয়ার করবেন, মানে উইন উইন সিচুয়েশন হয়ে যাবে, এটাই আমার ধারণা। আরো একটা মাঝখানে ব্যাপারটা আছে, আমি দেখলাম যে কয়দিন ধরে মানে বেশ কতগুলো স্টক এরা কিনছে, মানে ডোনাল্ড ট্রাম্প না, উনি তো কেনেন না, কিন্তু ওনার যে ফাউন্ড মানে যে করেছে, কর্পোরেশন গুলো করেছে, যেটা ওনার কন্ট্রোলে আপাতত নেই, তারা কিন্তু বেশ কিনছে, অনেক অনেক যেগুলো এআই যে এগুলো কিনছে, এবং আজকে কমেও গেছে। হ্যাঁ, কাজে এটাই আমাদের সবারই লাভ হবে। আমরা যারা এটাকে ভাবছি যে না এটা একটা প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু আলটিমেটলি সলভ হয়ে যাবে। এখন ধরেন নেমে গেল স্টকটা, হ্যাঁ, যেটা নেমেছে আজকে, কালকে হয়তো তাই হতে পারে, বলা যায় না, কিন্তু এরপরে উনি ধরেন 2 মাস পরে কিংবা 2 উইক পরে কিংবা 1 উইক পরে সে বলে যে না না এটা ঠিক আছে, ইউরোপিয়ানরা দে আর গ্রেট, আই এম গ্রেট, আই ওয়ান, হ্যাঁ, এই ডিক্লেয়ার করে দিয়ে সে হয়তো একটা চুক্তিতে যাবে, তখন আবার ওই দিন স্টক আগুন হয়ে যাবে। এই ব্যাপারেও এখানে কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক ঘটনাই ঘটে, আমি জানি না। ওকে ওকে ওকে, আমরা একটু বন্দোবস্ত বলে আপনার কাছে শুনি, সেটা হলো যে এটি কি থামবে নাকি এটি আরো দূর গড়াবে? এবং আমরা তো সবসময় দেখি কখনো না কখনো ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে, যে বড় ধরনের একটা ঘটনা ঘটে যায় যেটি খুব ছোট্ট হবে বলে অনেকে আশা করছিলেন, কিন্তু সেইখান থেকেই বড় ধরনের সংঘাত সংঘর্ষে পৃথিবী চলে যায়। সেদিকে আমি যাচ্ছি না গিয়ে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, যেটি প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ারও প্রসঙ্গক্রমে তুলছিলেন, যে চায়নার লাভ, রাশিয়ার লাভ, কিন্তু বৈশ্বিক প্রভাব কিংবা প্রতিপত্তির জায়গায় তারা সবসময় আওয়াজ দেওয়ার চেষ্টা করে। সেই জায়গায় গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত কিছু বলছে, রাশিয়া ট্রাম্প মুখে কুলু পেটে আছে, তারা আসলে কিসের জন্য অপেক্ষা করছে? আসলে সরল ভাই যেভাবে অ্যানালাইজ করলেন, এটা তো রিজনেবল ওয়ে অফ অ্যানালাইজিং আর কি, কিন্তু আসলে তো ডোনাল্ড ট্রাম্প তো রিজনেবল পারসন না। সেখানেই হচ্ছে আমার যে ধারণা আর কি, যে সে যে তার পাগলামি থেকে দূরে সরে আসবে, এটা আমার কাছে মনে হয় না। যেমন ধরেন এই যে চায়নার যে লাভের কথাটা বললেন, আপনার কানাডা কি কোনোদিন চায়নার সাথে কি কোনো বাণিজ্য করতো? এর আগে করতো না, এখন কিন্তু তারা কিন্তু চায়নার দিকে ঝুঁকে যাচ্ছে, চায়নার সাথে বাণিজ্য করছে। হ্যাঁ, তারা মানে আমেরিকান মার্কেট থেকে সরে তারা চাইনিজ মার্কেটে আপাতত লিমিটেড ওয়েতে গেছে, কিন্তু ক্রমশ তারা ওইদিকে হয়তো যাবে। এখন যে ইউরোপিয়ানরা যেটা বলছে, তারা তাদের ওই যে তারা বলে কি ট্রেড বাজুর্কা, তার মানে তারা আমেরিকান কোম্পানিগুলোকে ইউরোপিয়ান মার্কেটে ঢুকতে দেবে না, এবং তারা এই যে পাল্টা ট্যারিফ করবে আর কি। তার মানে এবং নেগোসিয়েশনটাও ইউরোপীয় পার্লামেন্টে যেটি হওয়ার কথা ছিল ট্যারিফ নিয়ে, সেটি কিন্তু আজকে তারা স্থগিত করে ফেলছে। এখন এইটা নিয়ে যদি বাড়াবাড়ি হয়, এবং ইউরোপ যদি তাদের সেই শীট দ্বারা খাড়া করে আবার আমেরিকার সাথে একটা বোঝাপড়ায় চলে যায়, সেটা হলে তো চায়নার ভীষণ রকমের লাভ। আমি রাশিয়াকে খুব একটা করি না, কারণ রাশিয়াটা তার কি পণ্য আছে যে সে বিক্রি করবে, কিন্তু চায়নার পণ্যের তো অভাব নেই। চায়নার দরকার হলো মার্কেটের, এবং চায়না যদি মানে আমেরিকার যেটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট হচ্ছে ইউরোপ, এত বড় মার্কেট তো আমেরিকা, মানে আমেরিকান মার্কেটের হচ্ছে 50%ই হচ্ছে ইউরোপ, এবং সেটা যদি হাতছাড়া হয়ে যায়, সেখানে আপনি চিন্তা করে দেখেন যে চায়নার বিশাল একটা মার্কেট তৈরি হবে। হ্যাঁ, তাতে তো চায়না ভীষণভাবে লাভবান হবে। হ্যাঁ, এবং এইটা চিন্তা করে আমার যেটা মনে হয় যে ধরেন আপনার ট্রাম্প হয়তো পাগল হতে পারে, তাই বলতে সবাই তো আর পাগল হতে পারে না, তাই না? তো ইউরোপ ওই হুমকি দামকি দেবে, কিন্তু আলটিমেটলি তারা আমার মনে হয় কেবিন করবে। হ্যাঁ, যদি নাকি ট্রাম্প কেবিন না করে, এবং ট্রাম্পের তো স্বভাবই এইটা যে সে কোনো মতেই কেবিন করে না, সে কোনো মতেই গিভিন করে না, সে যেটা বলে সেটা করে, সেটা কনসিকুয়েন্সের কথাও চিন্তা করে না। শেষ পর্যন্ত এইগুলো করেই তো সে জিতে যায়। আপনি যদি চিন্তা করেন যে 4 বছর আগে আমরা কি চিন্তা করেছি যে ট্রাম্প আবার ক্ষমতায় আসবে? দেখেন সেই ট্রাম্প তো আবার ক্ষমতায় চলে আসবে। তাকে তো তার সেই তার পাগলামির এগেনস্টে নট অনলি ডেমোক্র্যাট কমলা হ্যারিস হেরেছে, ভালো কথা, কিন্তু কতগুলো রিপাবলিকান হেরেছে প্রাইমারিতে, তাই না?
এটা যদি আমাকে বলতে পারেন যে কেউ জিতেছে, তাহলে আমি বলবো যে ট্রাম্প এর থেকে সরে আসবে এবং ইউরোপিয়ানরা জিতে যাবে, ওই গ্রিনল্যান্ডই থাকবে, ওটা ডেনমার্কের থাকবে। আমি কিন্তু সেভাবে দেখছি না। আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে ট্রাম্প এবারে কিন্তু সে খুবই ডিটারমেন্ট। এবং এই যে সারার ভাই যেটা বললেন, আমি আবার সেই ভ্যানিটি প্রজেক্টে ফিরে যাব। ট্রাম্পের কিন্তু আমি যেটা বুঝি তার সবকিছু খেয়াল করে যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে তিনি চান যে সর্বকালের একটা শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, আমেরিকান একটা শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বা একটা শ্রেষ্ঠ ওয়ার্ল্ড লিডার, সেরকম একটা মার্ক তিনি রেখে যেতে চান। এবং সেই মার্কটা রাখতে হলে তার কিছু কিছু অভূতপূর্ব জিনিস করতে হবে। এবং এই যে মানে আমেরিকান যে এক্সপ্যানশন, সেটা তো অনেক বছর আগেই তো শেষ হয়ে গেছে। এখন নতুন করে যদি উনি করতে পারেন, গ্রিনল্যান্ডের মতো একটা বিশাল আইল্যান্ড যদি উনি আমেরিকার মধ্যে নিতে পারেন, তাহলে উনি হয়তো সর্বকালের, মানে উনি যেটা হয়তো সেটা হবে না, উনি মনে করেন যে আমি সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে গণ্য হব। হ্যাঁ, কাজে আমি কিন্তু সরল ভাই যতটা আশা দেখছেন, আমি এর মধ্যে কোনো আশা দেখছি না। তবে আমি যে আশাটা দেখছি সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ানরা ওই পাগলামিটা করবে না, আমেরিকার সাথে যুদ্ধেও যাবে না, ওই আপনার মানে যে কোনো যুদ্ধ, মানে বাণিজ্য যুদ্ধেও তারা আলটিমেটলি যাবে না। হ্যাঁ, এবং গেলে পরে এটা তো তাদের জন্য বিরাট ক্ষতি, ইউরোপের জন্য বিরাট ক্ষতি, আমেরিকার জন্য ক্ষতি। হ্যাঁ, এবং এই যে একটা ট্রেডিশনাল অ্যালায়েন্স আমরা বহু বছর যাবত দেখছি যে আমেরিকা বা ইউরোপ যা করে তারা একত্রেই করে। হ্যাঁ, এবং আমেরিকার আপনার যে কোনো যুদ্ধে আমেরিকায় যাক না, মিডল ইস্টে যতগুলো যুদ্ধে গেছে, হ্যাঁ, ইউরোপিয়ানরা মানে তাদেরকে বলাও লাগে না, তারা এমনি ঝাঁপ দিয়ে এসে তাদেরকে সাপোর্ট দিয়েছে। এই যে একটা, এবং ইমানুয়েল ম্যাক্রো তাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে চিরকুটটি ফাঁস করা হয়েছে, যে আমরা তো সব ইস্যুতে ছিলাম তোমাদের সাথে, ভেনেজুয়েলা ইস্যুতে, ইউক্রেনের ইস্যুতে, সব ইরানের ইস্যুতে, সব জায়গায় ছিলাম, গ্রিনল্যান্ড কেন ভাই, মানে এই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা একটু আলোচনাটা এগিয়ে নিই। সেটা হলো যে আমরা নিঃসন্দেহে শুনবো আমেরিকানরা কি মনে করছে এই বিষয়টি নিয়ে। তবে গ্রিনল্যান্ডে যেটি হয়েছে, সেখানে একটি লাল টুপি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই লাল টুপিটি, যেটি আমরা সবসময় আমাদের প্রেসিডেন্টের মাথায় দেখি, মেক আমেরিকা গ্রেট এগেন, সেই লাল টুপি নয়, কিন্তু সেইরকমই একটি লাল টুপি। অর্থাৎ গ্রিনল্যান্ডের মানুষজনরা এই লাল টুপিটাকেই প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছে। সেই খবরটি আমরা একটু দেখে আসতে চাই। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রাজপথ এখন উত্তাল, হাজারো মানুষের হাতে গ্রিনল্যান্ডের পতাকা আর মাথায় সেই পরিচিত লাল টুপি। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এটি ট্রাম্পের সেই বিখ্যাত মেক আমেরিকা গ্রেট অ্যাগেন টুপি নয়, বরং তার এক ব্যঙ্গাত্মক রূপ। টুপির গায়ে বড় অক্ষরে লেখা মেক আমেরিকা গো অ্যাওয়ে, কোনোটিতে আবার লেখা অলরেডি গ্রেট কিংবা নট ফর সেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার খামখেয়ালি প্রস্তাবের প্রতিবাদে ডেনমার্কের মানুষের এই এক অভিনব পন্থা। কোপেনহেগেনের ম্যাক্রোমেন নামের একটি পোশাকের দোকানে প্রথম এই টুপিগুলো তৈরি করা হয়। দোকানের মালিকদের একজন মাইকেল জানালেন, মাস কয়েক আগে তারা গ্রিনল্যান্ডের সমর্থনে এই টুপিগুলো বানিয়েছিলেন। শুরুতে কেউ ফিরেও তাকায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে চোখের পলকেই সব শেষ। এখন তাদের কাছে আর কোনো টুপি নেই, সব বিক্রি হয়ে গেছে। মাইকেল জানান, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও মানুষ ফোন করে এখন এই টুপি চাচ্ছে। We are not alone, also all over Europe. So we've been called, people have called us from all over Europe to talk about these hats. এই প্রতিবাদের ভাষায় ব্যবহার করা হয়েছে বুদ্ধিমত্তাও। একটি টুপিতে ডেনিশ ভাষায় লেখা হয়েছে নুডেট নুক, যার অর্থ গ্রিনল্যান্ডের রাজধানী নুক। এর নাম ব্যবহার করে বোঝানো হয়েছে এবার অনেক হয়েছে, আর নয়। প্রতিবাদ জানিয়ে মাইকেল বলেন, মিত্র হিসেবে আমেরিকার সাথে তাদের সম্পর্ক ভালো, তবে আমেরিকা চাইলেই অন্য একটি দেশ দখল করে ফেলতে পারে না। এ সময় এই টুপিগুলো তাদের প্রতিবাদের ভাষা বলেও মন্তব্য করেন তিনি। They cannot just come and take over another country. It's against their own constitution also. শনিবার কোপেনহেগেন এবং গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজার হাজার মানুষ গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি আমেরিকার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দাবি করে ট্রাম্প, এমনকি বল প্রয়োগের প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন। ফলে নেটোর এই দুই মিত্র দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিতে। কূটনৈতিক লড়াই যেখানেই যাক, কোপেনহেগেনের সাধারণ মানুষের কাছে এই লাল টুপি এখন কেবল একটি পোশাক নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।
প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই সেটা হলো, ডেনমার্কের লোকজন কোনোভাবে এটি মানছে না, মানার কথা নয়, কিন্তু আমেরিকার লোকজন, বেশিরভাগ লোকজনই এখন পর্যন্ত যে কটি জরিপ হয়েছে তার মধ্যে বেশিরভাগ লোকজনই মনে করছেন না আমাদের এটির দরকার নেই। কিন্তু ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার কথা হয়েছে, প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী তিনিও মনে করছেন যে এটি হয়তো নিয়ে নেওয়া হতে পারে। ব্যক্তিগতভাবে আমি যাদের সাথে কথা বলেছি তারাও মনে করছেন না, হলে তো ভালোই হয়, খারাপ কি, এই ধরনের একটি অনুভূতি অনেকের মধ্যে আছে। কিন্তু জরিপ বলছে না, আমেরিকানরা এই ধরনের কাজে যেতে চাচ্ছে না, আরেকটি দেশের সার্বভৌমত্ব দখলে নিতে চাচ্ছে না, অর্থাৎ তারা এক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটি কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটুখানি থামাবে আপনার কাছে মনে হয়? না, ওটা না। তার তার আমার যেটা মনে হয় যে হি ইজ ভেরি ক্লেভার, তার তো প্ল্যান রয়েছে। তবে আমি আপনাকে একটু ডাইগ্রেস করবো, যে ছবিগুলো দেখালেন কোপেনহেগেনের, ডেনমার্কের রাজধানী, ওখানে কিন্তু ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে আমি 2 বার বক্তৃতা দিয়েছি বেশ কয়েক বছরের ব্যবধানে, বাই ইনভাইটেড বাই দ্য ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন। দারুণ সুন্দর সুন্দর দেশ। তারপরে তো জানেন যে প্রিন্স অফ ডেনমার্ক, তাই না? মুনির হাসছে, ইংরেজি প্রফেসর। হ্যাঁ, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। এবং আমি একদম ওদের একদম কোস্ট লাইন পর্যন্ত গিয়েছিলাম, নর্থ সির ওখানে, যেখানে ওই হ্যামলেট ক্যাসেলটা আছে, সেই পর্যন্ত গিয়ে ঘুরেছি, সব মানে ফ্যামিলি নিয়ে। যাই হোক, এটা একটা নস্টালজিক। ব্যাক টু ইউর কোশ্চেন, যে কি তাকে মানে এ সমস্তের জন্য কি সে মানে আক্রমণ করবে না? আমার যেন মনে হচ্ছে যে উনি অনেক চালাক লোক, হিজ ক্রিয়েটিং প্রেশার। উনি জানেন যে মানে মানে আমরা তো দেখলাম যে চীনের এগেনস্টে 100% ট্যারিফ দিয়ে স্টক মার্কেটকে ডিক্লারেশন ডে, খেয়াল আছে? ডিক্লারেশন ডে এপ্রিলে পুরো স্টক মার্কেট মনে হচ্ছিল ভেঙে পড়ছে। তার কয়েকদিন পরেই সে বলে যে নয়, এই তো সে খুব মানে সে মানে চাইনিজ যে লিডার, সে অনেক মহান, আমার সঙ্গে তার কম্প্রোমাইজ হয়ে গেছে। তা আমার যেন মনে হচ্ছে এবার ঠিক তারই রিপিটেশন হবে। উনি প্রেশার দিচ্ছেন, প্রেশারের মাধ্যমে যতটা আদায় করে দিতে পারেন। আমার যেন মনে হচ্ছে তার নজর হলো মিনারেল ডেভেলপমেন্টের ব্যাপারে, কারণ ওখানে অনেক রেয়ার আর্থ আছে, যেটা আমাদের মানে আইটি সেক্টরে, হ্যাঁ, যেটা মানে আমাদের যেটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে রোবোটিক্স, তারপরে যে কার, ওই ইলন মাস্কের যে গাড়ি এবং অন্যান্য কোম্পানির যে গাড়ি উইদাউট ড্রাইভার্স অর সেলফ রানিং কার, এই যে মডার্ন টেকনোলজিগুলো এবং রোবটের মাধ্যমে ইন্ডাস্ট্রি চালানো, এর জন্য যে ওয়ান অফ দ্য বিগ ইনগ্রেডিয়েন্ট ইজ রেয়ার আর্থ, এটা ওখানে প্রচুর আছে। সেটার দিকেই তাদের বড় একটা নজর, মানে ডোনাল্ড ট্রাম্পের। উনি তো ব্যবসায়ী লোক, কাজেই আমার যেন মনে হচ্ছে ওটা যেটা রাইটস আমাদের যুক্তরাষ্ট্রের জন্য, ওটা উনি আদায় করে নেবেন, এবং যেটা বেস, যাতে এটা কন্ট্রোলে থাকা যায়। তাহলে যে 1951 এর যে ট্রিটিটাকে, ওটাকে একদম উনি ফুল ইমপ্লিমেন্ট করে ওখানে আরো বেশি আমাদের সামরিক বাহিনীর বেস করবেন, ঘাঁটি করবেন, যাতে ওটা আমাদের দখলে না আসলেও আমাদের দারুণ ইনফ্লুয়েন্স থাকবে। আমার যেন মনে হচ্ছে যে দ্যাট ইজ গোনা বি দ্য সলিউশন। জি, গেরি কোন, সাবেক অর্থনৈতিক উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তিনিও বলছিলেন যে আসলে গ্রিনল্যান্ডেরই থাকবে, কিন্তু হয়তো তিনি বড় কিছু চেয়ে ছোট কিছু হলো, অর্থাৎ একটা খনিজ চুক্তি কিংবা সেখানে সৈন্য সমাবেশের আরো বেশি নিশ্চয়তা, সেসব চাইছেন। কিন্তু আমি একেবারে শেষের দিকে আছি, প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছেও জানি যে দেশের ভিতরে মানুষের মনোভাব কি বুঝছেন, তারা কি মনে করছে যে গ্রিনল্যান্ড যে নতুনভাবে নিয়ে নেওয়া উচিত, কিংবা তারা মনে করছেন না এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত? না, যেটা আমরা দেখতে পাচ্ছি পোলে তো সেরকম সমর্থন নেই। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো, দেখুন, আমরা তো ইতিপূর্বে বলেছি যে ট্রাম্প ইজ নট দ্য ফার্স্ট প্রেসিডেন্ট টু ক্লেম আপনার গ্রিনল্যান্ড। আপনার হি ইজ দ্য ফিফথ প্রেসিডেন্ট টু ক্লেম গ্রিনল্যান্ড। এরপরে কি পড়ে থাকবে? ট্রাম্পের প্রেসিডেন্ট চলে গেল, এর ভবিষ্যতে কি আমেরিকার আর কেউ আসবে না যে গ্রিনল্যান্ডকে ক্লেম করবেন? আমি একটা জিনিস বলি, গ্রিনল্যান্ড কেন আমেরিকার দরকার, এবং আমার মনে হয় ট্রাম্প কেন আরো কেউ তার উপদেষ্টাদের ভিতরে তারা বুঝতে পেরেছে গ্রিনল্যান্ড তাদের দরকার বিভিন্ন কারণে, এবং বিশেষ কারণ যেটা সেটা সারার বলেন রেয়ার আর্থ মিনারেলস।
এখন এই রেয়ার আর্থ মিনারেলস যেটা আমেরিকার দরকার সেটা কোত্থেকে পাচ্ছে চায়না থেকে, তাই না? এবং চায়না কিন্তু চায়নার সাথে এই যে এবারের যে ট্রেড ওয়ারটা ছিল, সেই ট্রেড ওয়ারটা চায়না তো তার শীর্ষ দ্বারা দেখিয়েছে এবং সে ওই রেয়ার আর্থ একেবারে বন্ধ করে দিয়েছিল, মনে আছে তো আপনার? হ্যাঁ, পরবর্তীতে আরেকটু বাড়িয়ে নেওয়া হচ্ছে চুক্তি করে, যার ফলেই আমেরিকা সেই যুদ্ধটাকে বাড়ায়নি, চায়নার সাথে একটা সমঝোতা করতেছে। হ্যাঁ, কাজে এইটা তাদের মনে আছে, এটা মনে থাকার কারণে তারা দেখবে যে চায়নার সাথে এই সমঝোতা কতদিন, মানে চায়না যদি কখনো মনে করে যে তারা এটা একদম বন্ধ করে দেবে আর ওদিকে আপনার সেই এই রেয়ার আর্থ তারা পেল না, তখন আমেরিকা কোথায় যাবে? হ্যাঁ, কাজেই আমি মনে করি এবং আমার ওপিনিয়ন যে আপনার আলটিমেটলি আমি আবারও বলবো যে টেরিটরিটা নর্থ আমেরিকান টেরিটরি, এটা একদম বাড়ির পাশে, কানাডা একদমই বাড়ির পাশে, মানে কানাডার সাথে মিলানো বলা চলে। হ্যাঁ, এখানে মানে সোনার আর লেটার আপনার এর উপর ক্লেমটা বন্ধ হবে না, 10 বছর 20 বছর 100 বছর পরে হলো আবার সেই ক্লেম হবে, আবার এটা ফিরে আসবে। হ্যাঁ, কাজে এইবার একটা পাগলা লোকের অজুহাতে যদি একটা মিটমাট হয়ে যায়, হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, কারণ এই রিজনেবল লোকটা এটা মিটমাট করতে গেলে যে বেগটা পেতে হবে, এই লোকটার বেগটা ততটা পেতে হবে না, কারণ তাকে পাগল বলুক ছাগল বলুক যাই বলুক না কেন, তাকে তো আগের টার্মে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সে কি এগুলো শোনে? সে তো মনে করে যে সারা বিশ্ব তাকে ওই আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তিনি তো বলে দিয়েছেন নোবেল যেহেতু দাওনি, সো শান্তি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আর নাই। হ্যাঁ, সেটি তিনি জানিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে এবার একটা ফয়সালা হবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একই সাথে আপনারা সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2য় বছরে পদার্পণ করেছি আজকে, অর্থাৎ তিনি 20 জানুয়ারি দায়িত্ব নিয়েছিলেন গত বছরের, আজকে আরেক 20 জানুয়ারি 2য় বছর আমরা পদার্পণ করছি। সামনে আরো 3 বছর, এই 3 বছর দেশের অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি অনেক কিছুই ঘটবে এবং যথারীতি আমরাও আপনাদেরকে সাথে নিয়ে আলোচনা করব, দর্শকদেরকে আপ টু ডেট তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আজকের মতো আমরা পুরো গ্রিনল্যান্ডে কেন তিনি চাইছেন, কতটা পেতে পারেন, কতটা পাওয়ার সম্ভাবনা আছে, কতটা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ, কতটা বিরোধপূর্ণ বিষয় সেখানে আছে, সেসব বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং সময়ের জন্য একই সঙ্গে দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।